সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড আয়োজিত সম্পাদকীয়তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে এখন চীনে অবস্থান করছেন। তার এই চীন সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। আমরা আশা করছি চীনের এই সফর, তার এই চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি সেক্টরে চীনের বিনিয়োগ বাড়বে বলে আমরা ধারণা করছি। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অন্তত 6 থেকে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে প্রধানতম বিষয় আছে আমাদের মংলা বন্দর সহ বেশ কয়েকটি বড় বড় বন্দরে তাদের বিনিয়োগ বাড়তে পারে। আমাদের বেসরকারি খাতে বিভিন্ন রপ্তানি উন্নয়ন কাজে আমাদের এখানে তারা বিনিয়োগ করতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, তার এই সফর বাংলাদেশে যে তিস্তা ব্যারেজ নিয়ে এতদিন আলোচনা ছিল, ভারত যে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে, সেখানে চীন তাদের বিনিয়োগ বাড়াতে পারে এবং তাদের বিনিয়োগে এখানে একটি অত্যাধুনিক শহর গড়ে উঠতে পারে। এই কারণে আমাদের যে মোহাম্মদ ইউনূস চীন সফর করছেন, এই সফর ভূ রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার এই সফর পণ্ড করার জন্যে ভারতের পক্ষ থেকে বেশ নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল। আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনূসের এই সফর যাতে কোনো অবস্থাতে উচ্চ মাত্রায় না উঠে, সেজন্য সেখানে বারবার বেশ কিছু গুজব ছড়ানো হয়েছে, অপতথ্য ছড়ানো হয়েছে। কিন্তু সবকিছু ছাড়িয়ে চীন তাদের বিশেষ বিমানে করে আমাদের ডক্টর ইউনূসের এই সফরকে মহিমান্বিত করার একটা চেষ্টা চালিয়েছেন। তো তাদের এবারের এই যে সফর, এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ এবং চীনের মধ্যকার যথেষ্ট সম্পর্কের যে উন্নয়ন ঘটবে, এটা আমরা বলতে পারি। গত 15-16 বছর ধরে চীন থেকে যে আমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম, এটা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট বিঘ্ন সৃষ্টি করেছে। যদিও বিগত সরকারের আমলে পদ্মা সেতুতে রেল সেতু সংযুক্ত করা হয়েছে, যেখানে প্রায় 42,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর বাইরে আরও বেশ কিছু জায়গায় বিনিয়োগ হয়েছে। প্রায় $800 কোটি বিনিয়োগের একটা প্রতিশ্রুতি চীনের ছিল, সেখান থেকে প্রায় 520 কোটি টাকার 20 কোটি ডলারের বিনিয়োগ হয়েছে। এটা একটা বড় ধরনের ছাড়। কিন্তু সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে বিগত সরকারের যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্ক থেকে উত্তরণ ঘটানোর জন্য বহুবার চেষ্টা চালানো হয়েছে। সর্বশেষ তার পতনে, শেখ হাসিনার পতনের আগে চীন সফরে গিয়েছিলেন তিনি, কিন্তু চীনের সাথে তাদের বিগত সরকারের কোনো রকম সম্পর্কের উন্নয়ন হচ্ছিল না। বিশেষ করে চীন সফরের আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন যে ডক্টর হাসান মাহমুদ বলছিলেন, চীন সফরে যাওয়ার আগে ভারতের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি এতদিন যে ভারতের কাছে একেবারেই নতজানু ছিল, তার একটা প্রমাণ ছিল ওই সফর। তো সেই সফরে যখন চীন বিগত সরকার চীন সফর করলো, তখন চীনের কাছ থেকে অনেকটাই খালি হাতে বিগত সরকার, শেখ হাসিনার সরকার খালি হাতেই ফিরেছিল। এবং এই ফেরার পরেই আমাদের যে এখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের উত্তপ্ত আগুনে যেমন ঘি ঢেলে দেয়, ঠিক সেরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। তিনি চীন সফর শেষে এসে যখন প্রেস কনফারেন্স করলেন, সেখানেই আন্দোলনের এক পর্যায়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন চীন সফর কেমন হয়েছে, এটা তো একটা গেছে, যখন জিজ্ঞেস করলেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা বা নাতিপুতিরা চাকরি পাবে কি পাবে না, এই ধরনের প্রশ্নের মুখেই কিন্তু এক ধরনের উত্তপ্ত বাক্য তিনি উচ্চারণ করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো চাকরি পাবে কি রাজাকারের নাতিপুতিরা। এরপরেই আন্দোলনে কোটা সংস্কার আন্দোলন যারা করেছিল, তাদের একটা বিশাল মোমেন্টাম তৈরি হয়ে গেছিল। প্রত্যেকটা ক্যাম্পাসে এই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই ধরনের
নানামুখী স্লোগান এবং আন্দোলনে তখন পুরা ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। তো সেই কারণেই বিগত সরকার ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং বিগত 17 বছরের যে ফ্যাসিবাদী সরকারটা ছিল, বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল, তারা বিদায় নিয়েছে। তো সেই সরকার কোনো অবস্থাতে চীনের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তুলতে পারে নাই। এই কারণে পুরা সময়টি তারা ভারতের কাছে এমনভাবে নতজানু নীতি অনুসরণ করেছিল যে তারা কোনো অবস্থাতেই চীনের দিকে নজর দিতে পারে নাই। বিশেষ করে তারা এক সময় বলা হয়েছিল যে তিস্তা ব্যারেজে তারা পানি সঠিকভাবে দিবে বলে কথা হয়েছিল ভারতের, কিন্তু মমতার আপত্তির কারণে সেটা তারা প্রত্যাহার করে নিয়েছে। এবং চীন বারবার বলেছে যে আমরা তিস্তা ব্যারেজের এখানে বিনিয়োগ এমনভাবে করব যাতে দুই পাশে পানি রিজার্ভটা এমনভাবে করা হবে, দুই পাশের উৎপাদন, কৃষি উৎপাদন, ধান সহ অন্যান্য শস্য উৎপাদন খুব সুন্দর হবে এবং চায়না টাউন যদি তৈরি হয়ে যায় সেখানে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আর এইখানে যদি চীন আসে তাহলে ভারতের সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল তাদের নিরাপত্তার বিষয়টি, যেহেতু ওই প্রান্তে যে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি যে করিডোরটা রয়েছে সেই করিডোর মাত্র 18 কিলোমিটারের একটা করিডোর। এইখানে যে কোনো মুহূর্তে চীন তাদের নিরাপত্তা বেষ্টনীর উপরে আঘাত হানতে পারে, এইরকম একটা আতঙ্কের মধ্য থেকে ভারত কখনোই চীনকে এই অঞ্চলে স্পেস দিতে চায়নি। তো সেইখান থেকে উঠে এসে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা চীনমুখী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে তারপরে ভারতের যে পূর্বাঞ্চলে 7টি রাজ্য রয়েছে এই সমস্ত অঞ্চল নিয়ে যে এখন এই মুহূর্তে একটি ভূ রাজনৈতিক মানে বিষয়ের উপরে যে ইতিবাচক একটা প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশ এখানে চালকের আসনে অবস্থান করতে পারে, সেটা কিন্তু এই সফরের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের প্রধান উপদেষ্টা যে এবার চীন সফর করছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ পরিস্থিতি এবং চীনের সঙ্গে যে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক, এটা যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। আমাদের এক হিসাবে বলা হয়েছে যে গত বছরেই দেখা যাচ্ছে যে 1664 কোটি ডলারের পণ্য আমদানি করেছি আমরা। এবং সবচেয়ে বড় কথা হলো যে চীন থেকে আমরা যে সমস্ত পণ্য আমদানি করি এবং বেশ সস্তা এবং কম দামে যে আমরা আমদানি করি, এবং এই আমদানির ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আমরা উন্নয়নের একটি ধারা গতি ত্বরান্বিত করতে সক্ষম হই। তো আজকে আমরা আশা করব বা মানে প্রত্যাশা করব বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা যে চীন সফর করছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যকার সম্পর্ক একটা উচ্চ মাত্রায় যেয়ে পৌঁছাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।